সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলছেন, সুষ্ঠু নির্বাচন না হলে ইতিহাসের কলঙ্কে নাম লেখা থাকবে ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমন কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। এদিকে দিনভর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কাটল ইতিহাসের কলঙ্কিত দিন 15ই আগস্ট। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় তবুও কেন সন্দেহ সংশয়, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং আশরাফ কায়সার, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির, ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা নেতাদের। ফেব্রুয়ারিতেই ব্যালট উৎসব, পেছাতে পারবে না কেউই, বললেন প্রেস সচিব। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসবে পুরনো সমস্যা, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা। পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী আজ, নিরাপত্তার চাদরে ঢাকা ধানমন্ডি 32 নম্বর। পুলিশের ব্যারিকেডে বন্ধ চলাচল, শ্রদ্ধা জানাতে এসে ধাওয়া খেলেন কয়েকজন। মিল উঠান, রান্নাঘরে মিলল লুটের সাদা পাথর, মাটি বালি সরিয়ে উদ্ধার, প্রতিস্থাপনে ঢিমে তাল। ভোলাগঞ্জের স্বরূপে ফেরা নিয়ে শঙ্কা, সেনা তল্লাশি অব্যাহত। এবং আলাস্কার পথে ট্রাম্প পুতিন, ঐতিহাসিক বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আশা। মস্কো কিয়েভ কোনো পক্ষই ভূমি ছাড় দিতে রাজি নয়, পরের বার জেলেনস্কিকে রাখার আশ্বাস। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি তবুও কেন সন্দেহ সংশয়। বিএনপির একজন সিনিয়র নেতা তিনি বলেছেন যে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। সমসাময়িক রাজনীতি নানা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে 15ই আগস্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। মুজিবুর রহমান মঞ্জু ভাই, আজকে বঙ্গবন্ধু হত্যার 50 বছর। এবারও দিনটি ভিন্ন আবহে এসেছে এবং আজকে দেখেছেন দিনভরই ধানমন্ডি 32 নম্বরে কি অবস্থা ছিল। নিরাপত্তার চাদর একরকম ঢাকা ছিল এবং যারা ফুল দিতে গিয়েছিলেন তাদেরকে অনেককেই মারধর করা হয়েছে, অনেকে ফিরে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কি দেখলেন বা কি হচ্ছে? ধন্যবাদ আফজাল। সব কেসার ভাই আছেন, দর্শক তো শুভেচ্ছা। ইতিহাস তো আসলে নানাভাবে আবর্তিত হয়। তো আমার বাসা কিন্তু যে কোনো কারণে হোক ধানমন্ডি 32-এর পাশে, ধানমন্ডি 28 নম্বরে। ওই আগস্ট মাস 15ই আগস্ট আসলে আমরা যেটা দেখতাম যে আমাদের চলাচল খুব লিমিটেড হয়ে যেত, রাস্তা ব্যারিকেড হয়ে যেত, এবং ওই দিন আমরা বেডটের হতে পারতাম না, পুরো জাম থাকতো আর কি এলাকা, এবং প্রচুর লোককে আমরা দেখতাম ফুল নিয়ে নানাভাবে আসতে। ঠিক আজকে ঠিক উল্টোটা দেখতে পাচ্ছি। তো ঘটনা হচ্ছে যে আমাদের তো বারবার নানা ঘটনা ঘটছে, আমরা কেন ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না? আমি শুধু ভাবি, ধরেন ছোটবেলায় যখন আমরা ওই যে রাসেলের সেই করুণ ঘটনাটা পড়তাম শিশু অবস্থায়, তখন আমাদের খুব টাচ করতো। 15ই আগস্টের ঘটনাটা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের ফ্যামিলিতে খুব বেশি শোকের আবহ থাকতো, আমরা এটা নিয়ে খুব ইমোশনালি অ্যাটাচড হতাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন মানে বড় হতে হতে যখন আমরা পড়লাম যে শেখ মুজিবুর রহমানের মতো অবিসংবাদিত নেতা, যিনি জেল খেটেছেন, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও কাজ করেছেন, পাকিস্তান অর্জনের সংগ্রামের অংশীদার ছিলেন, যদিও কিছুটা বিতর্কিত বলেছেন যে উনি ভাষা আন্দোলনের সাথেও তার কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল। ফাইনালি যেটা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, এরকম একজন অবিসংবাদিত নেতা মাত্র 3 বছরের মধ্যে তিনি যখন গণতন্ত্র মানে বাদ দিয়ে একনায়কতন্ত্র কায়েম করেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন, এবং একটা মেসিভ প্রতিপক্ষকে হত্যা করার অভিযোগ যার বিরুদ্ধে দাঁড়ায়, এবং তারই কেন্দ্র করে একেবারে অবিসংবাদিত নেতা এসে একটা
সেনা কুয়ের মধ্য দিয়ে উনি নিহত হন এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় তারই দলের লোকেরা তখন আবার ক্ষমতায় আসীন হন। তো আওয়ামী লীগ তো এই দায় অস্বীকার করতে পারবে না যে ৭৫-এর ১৫ই আগস্টের ঘটনার জন্য তারা যদি খন্দকার মোশতাককে দায়ী করেন এবং তাদের যেই পরবর্তী সাকসেসররা, যেটা বলা হয় যে জিয়াউর রহমান বলেছিলেন যে কে হবেন, ভাইস প্রেসিডেন্ট আছে উনি হবেন, স্থলাভিষিক্ত হবেন। অ্যাকচুয়ালি তো আওয়ামী লীগের গভর্নমেন্টই তো কন্টিনিউ করেছে, সেখানে তো আর আর্মিরা এসে ক্ষমতা গ্রহণ করে নাই। সুতরাং ১৫ই আগস্টকে আমরা দেখেছি সেই সময়ে আওয়ামী লীগের লোকেরাই ওন করে নাই। আপনি দেখেন যদি ১৯৭৬ সালের ১৫ই আগস্ট কেমন ছিল, ১৯৭৭ সালের ১৫ই আগস্ট কেমন ছিল। তো ঠিক আমরা দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ১৫ই আগস্টকে আবার জাতীয় শোক দিবস, আবার একটা ইতিহাসে এনে শেখ মুজিবুর রহমানকে একেবারেই জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মানুষের হৃদয়ের মনে, মানসপটে। তো সুতরাং যেটা জোর করে চাপিয়ে দেওয়া হবে, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়, সেটা আবার ব্যাকফায়ার করে। আমরা কিন্তু তখনও বলতাম যে শেখ হাসিনা শেখ মুজিবকে অমরত্ব দিচ্ছেন না, বরং শেখ মুজিবকে আবার উনি একটা ইতিহাসের খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন। যার কারণে দেখা গেল যে আপনি দেখেন শেখ মুজিবের এতগুলো ভাস্কর্য স্থাপন করা হলো, প্রত্যেকটা ভাস্কর্য মানুষ ভেঙেছে। ইভেন লন্ডনে শেখ মুজিবের একটা ভাস্কর্য আছে, আমি গেছিলাম, ওইটার জন্য সেখানকার গভর্নমেন্ট পাহারা দিয়েছে। ওই ইংল্যান্ডের মতো জায়গায়ও ওখানে লোকেরা গিয়েছিল এটা ভাঙার জন্য। তো এখন এই জায়গাটায় তাকিয়ে আমি ১৫ই আগস্টকে সেভাবে দেখতে চাই যে আমাদের এই অল্প দিনের এই আশরাফ ভাই আমাদের বয়স তো প্রায় কাছাকাছি। আমরা ধরেন ৭৫-এ আমার বয়স ছিল তখন ৪-৫ বছর, আমার তো তখন অত বোধশক্তি হয় নাই। কিন্তু ওই যে বললাম ছোটবেলা থেকেই এক ধরনের সিম্পেথি ডেভেলপ করেছে। বাট পরে যখন রাজনৈতিক সচেতন হয়েছে, ইতিহাস পড়েছি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে ইতিহাস দেখার চেষ্টা করেছি। তো আজকে এটা আমরা যেভাবে দেখছি, যেটা বাস্তবতার দৃষ্টিতে দেখছি, আপনি দেখেছেন কোনো আওয়ামী লীগের লোকেরা কেউ বাসায় বসে কোরআন খানি করেছে, দোয়া করেছে, এরকম কোনো নিউজ দেখেছেন পত্রপত্রিকায়? তো আমি তো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার দলের এখন ক্রাইসিস যাচ্ছে, খারাপ অবস্থা যাচ্ছে, আপনি ওই ৩২ নম্বরে গিয়ে আপনাকে শোক প্রকাশ করতে হবে কেন, ফুল দিতে হবে কেন? আপনি আপনার বাসায় বসে কোরআনখানি করে একটা ছবি আপলোড করেন। আওয়ামী লীগের এতগুলো নেতা বিদেশে আছে, ওখানে তো ওর বাধা নেই, ওখানে সে কোরআনখানি করতে একটা নিজেরা বসে শেখ মুজিবের জন্য দোয়া করতে তো কোনো অসুবিধা নেই। সুতরাং এই টোটাল যে পলিটিক্যাল রেটোরিক আকারে হাজির করা হয়েছে, শোক দিবস আকারে, জাতির জনক আকারে শেখ মুজিবকে স্থাপন করতে গিয়ে আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং সর্বোপরি শেখ মুজিবকেও আজকে ভিলেন আকারে উপস্থাপনের প্রধান দায়ী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। জি, আশরাফ কায়সার ভাই, যেটি মঞ্জু ভাই বলছিলেন যে শেখ মুজিবকে ভিলেন আকারে উপস্থাপনের দায় একমাত্র আওয়ামী লীগের। অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যে শেখ মুজিব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক করে দেখা উচিত হবে না। আবার আজকে মহিউদ্দিন আহমেদের একটা কলমও দেখছিলাম যে শেখ মুজিবকে যেভাবে দ্বিতীয়বার খুন করা হলো, একটু ব্যাখ্যা চাই। দেখুন, আজকে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলছি, এটি কিন্তু অবশ্যম্ভাবী ছিল। কবে হবে, কারা করবে, সেটি হয়তো আমরা আজ করতে পারিনি। কিন্তু কেন অবশ্যম্ভাবী ছিল? আপনি যখন বাড়াবাড়ি করেন, আপনি যখন অতিরঞ্জন করেন, আপনি যখন মিথ্যাচার করেন, ইতিহাসের বিকৃতি করেন, তার কিন্তু একটা প্রতিশোধ আসে এবং তার একটা ভিন্ন বাতাস কিন্তু বইবেই। শেখ হাসিনার গত ১৬ বছরে শেখ মুজিবুর রহমানকে যেভাবে ব্যবসায়ের উপকরণ বানানো হলো এবং তার মূর্তি করা এবং তাকে জাতির জনক বলা এবং তাকে সব জায়গায় প্রতিস্থাপন করা, এই বাড়াবাড়িটির সাথে যারা যুক্ত ছিল তারা কিন্তু আজকে ৩২ নম্বরে যাওয়ার দরকার নাই। তাদের তো কাজ ছিল তাদের যার যার জায়গায় বসে, যদি তাদের সত্যিকার কোনো শ্রদ্ধা থাকে এই ব্যক্তির প্রতি, সেটি দেখাতে পারতেন। আমরা আজকে কি দেখেছি? আমরা দেখেছি যেটি সবচেয়ে সহজ, সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দিলাম, 2টি লাইন লিখলাম, সেই কবিদের কবিতা অনুকরণ করে পোস্ট দিলাম, যাদের মৃত্যুর পরে তাদের লাশ শহীদ মিনারে আওয়ামী লীগ নিতে দেয়নি। সেটি আল মাহমুদ হোক, রফিক আজাদ হোক। তার মানে আপনি কতটা দেউলিয়া হলে রাজনৈতিকভাবে তাদের কবিতা ধার করেন, যাদের জীবদ্দশায় আওয়ামী লীগের কিছু পাণ্ডার কারণে শহীদ মিনারে তাদের লাশ পর্যন্ত নিতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে, সেটা 96-তে আমরা দেখেছি, গত 16 বছরে দেখেছি, 72-75-এও দেখেছি, তারা ক্রমশ ফ্যাসিজমের চর্চা করে
জনগণের উপরে অত্যাচার করে, বিরোধী মত দমন করে এবং গণমাধ্যমকে হত্যা করে তারা একটা বিচ্ছিন্ন দলে পরিণত হয়। ফলে আওয়ামী লীগের সাথে শেষ পর্যন্ত যুদ্ধটা হয় আওয়ামী লীগ বনাম জনগণ। এই যে আমরা 5ই আগস্ট 2024-এ যেটি দেখলাম, এটিতে দেখেন আওয়ামী লীগ 75-কেও বলেছে যে কি দেশি বিদেশি ষড়যন্ত্র বলে বেশ কিছু কমিটি করার চেষ্টা করেছে। কিছু বুদ্ধিজীবীকে আমরা দেখেছি ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করেছে, উপঢৌকন নিয়েছে, বই লিখেছে, এই করেছে সেই করেছে। 24 সালকেও তারা বলছে একটি ষড়যন্ত্র। তার মানে তাদের কোনো দিন তাদের কিন্তু উপলব্ধি হয় না, অনুশোচনা হয় না। যে কোনো রাজনৈতিক দলের কিন্তু এটি প্রধান কাজ যে কোথায় বিরোধটি তৈরি হয়েছিল সেটি বের করার। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে মহিউদ্দিন আহমেদ যেটি লিখেছেন আমি নিশ্চিতভাবে তাতে বিশ্বাস করি। দেখুন 75-এ তাকে যারা খুন করেছিল, আজকে 50 বছর পরে আমরা ওই ঘটনার জন্য শোক প্রকাশ করছি এবং এটি অত্যন্ত কলঙ্কময় একটি দিন। যেভাবে পরিবার সহ উনি নিহত হয়েছিলেন সেটি কিন্তু আমরা ওইভাবেই বলছি। কিন্তু তার মেয়ে তাকে দ্বিতীয়বার খুন করেছেন। কি করে করেছেন? উনি তাকে মহামানব হিসাবে প্রতিস্থাপন করতে চেয়েছেন। উনি 71 সালকে বিক্রি করার চেষ্টা করেছেন, যে 71-এ তাজউদ্দিন আছেন, জেনারেল ওসমানী আছেন, যে 71-এর আগে শেরেবাংলা ফজলুল হক আছেন, মাওলানা ভাসানী আছেন। এর কোনো কিছু বাংলাদেশের জনগণকে তিনি বলতে চাননি। ফলে উনি যেটি করেছেন, এখান থেকে আমরা বলি পয়েন্ট অফ নো রিটার্ন, সেখান থেকে আপনার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। সেটি হচ্ছে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে ধ্বংসস্তূপ হওয়া ছাড়া আপনার কোনো, যেমন শেখ হাসিনা নিজে কি করেছেন, তার বিদায় কিন্তু নিয়মতান্ত্রিক উপায়ে হতো না। তার অপশন ছিল দুটি, একটি হচ্ছে গণ অভ্যুত্থান, আরেকটি হচ্ছে নির্মমভাবে পিতার মতো অথবা পরিবারের মতো নিহত হওয়া। এই কাজটি তিনি নিজেই করেছেন 3টি পচা নির্বাচনে এবং বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে না দিয়ে, জনগণকে ভোট দিতে না দিয়ে। মানে শেখ হাসিনা পালিয়ে বেঁচে গেছেন, ধ্বংস করে গেছেন তার পিতাকে। অ্যাবসলিউটলি। এবং তার পিতা এখানে কিন্তু বিচ্ছিন্ন চরিত্র না। আপনাকে আমি বলি, ফ্যাসিজমের আইকন হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং ফ্যাসিজমের দেখুন, আপনি যখন পূর্ব ইউরোপের স্টাইলে এই যে স্বরাজ দেশে স্ট্যাচুগুলো বানিয়েছিলেন, সে তখন কি আপনি খেয়াল করেননি এই স্ট্যাচুর উপরে যখন ঘৃণা বর্ষিত হবে তার পরিণতি কি হতে পারে? দেখুন, আমি এমনও মুরাল দেখেছি সব মানুষের মুখ আছে, শুধু শেখ মুজিবুর রহমানের মুখটা খুঁড়ে তুলে ফেলা হয়েছে। মানুষের ঘৃণাকে আপনি ষড়যন্ত্র হিসাবে দেখবেন না, মানুষের ঘৃণাকে কোনো একটা কার্যকরণের দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আমরা এই ভিন্ন প্রেক্ষাপটে 15ই আগস্ট পালন করছি। আমি 24 সালে বলেছিলাম যে মানুষ 72-75 নিয়েও প্রশ্ন করবে, কেননা সিরাজ শিকদার কীভাবে মারা গেলেন, জাসদের আপনার এত 10,000-এর বেশি কর্মী কী করে মারা গেলেন, কেন মেজর জলিলকে আপনার সম্মানিত করা হলো না 72-এ। এই যে প্রশ্নগুলো, এগুলো যে তরুণরা ইতিহাস পড়ে জানবে, এটি সহজেই অনুমেয়। আপনি এমনও লাইব্রেরি আছে যেখান থেকে 72-75-এর পত্রিকা সরিয়ে ফেলেছেন, মানুষ যেন দেখতে না পারে। আপনি কীরকম অরাজক অবস্থা হয়েছিল মুক্তিযুদ্ধের পরপর। আমি তো অনেকে 24 সালকে তুলনা করে বলে যে আমাদের আশা আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হলো। আমি বলবো তাদের হতাশা একটু কমাতে, কেননা তাদের যেন 72-75 দেখে হতাশাটা কমে। আপনি ভাবতে পারেন মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবময় ঘটনার পরে বাংলাদেশে 72-75 কী হয়েছিল? কালো শাসন হয়েছিল। উনি তো 72-75-এ জনবিচ্ছিন্ন মানুষ। উনি তো ওই সময়ই ষড়যন্ত্রকারীদের সঙ্গে, খন্দকার মোস্তাক তার ক্লোজেস্ট এইড, তাজউদ্দিন কিন্তু তার আশেপাশেও নাই। কাজেই এবং উনি একজনের কথায় সংবিধান পরিবর্তন হবে কিংবা সরকার ব্যবস্থার পরিবর্তন হবে, বাকশাল যেটি হলো, উনি গণমাধ্যমগুলোকে 4টি গণমাধ্যম রেখে সব বন্ধ করে দিলেন। উনি বিরোধী মত দমনে রক্ষী বাহিনী সহ হেন কাজ করেন নাই। আমরা দেখুন ওনার আজকে যেভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, আমরা তার নিন্দা জানাই, শোক জানাই এবং এটি কলঙ্কময়। এবং তার সর্বোচ্চ যতটা বিচার হয়েছে, আরও যদি প্রয়োজন হয়, এমনকি ষড়যন্ত্রকারীও যদি আপনি বের করতে পারেন, আমি সমর্থন জানাই। কিন্তু কৃতকর্মের আলাপ আমি করতে পারবো না। এই আচরণটি আওয়ামী লীগের ফ্যাসিজমের একটি মারাত্মক বহিঃপ্রকাশ। জি, আমি একটু যোগ করি আশরাফ কায়সারের সাথে দুইটা জিনিস। একটা হচ্ছে ধরেন খন্দকার মোশতাক আজন্ম একটা গণতান্ত্রিক নেতা, মুসলিম লীগ থেকে, আওয়ামী মুসলিম লীগ থেকে, ওয়ান অফ দি ফাউন্ডার অফ দি আওয়ামী লীগ, তাই তো? কিন্তু ওনার ইমেজ কি আওয়ামী লীগের কাছে? একজন মির্জাফর হিসেবে, একজন বেঈমান হিসেবে, তাই তো? তাহলে আপনি একজন সারা জীবন গণতান্ত্রিক, কিন্তু আপনার একটা কর্মের জন্য আপনি মির্জাফর। শেখ মুজিব গণতান্ত্রিক, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, সবকিছু মানলাম, কিন্তু তার কৃতকর্মের জন্য তিনি ফ্যাসিবাদের আইকন, যেটা আশরাফ কায়সার বলেছেন, সেটাই তো তার প্রতি দাঁড়িয়েছে।
এখন দাঁড়িয়েছে বলে আপনি দেখেন শেখ মুজিবকে হত্যা করেছে কারা? তখন তো বিএনপি ছিল না, তখন তো জামাত ছিল না। কারা হত্যা করেছে? সবাই তো মুক্তিযোদ্ধা, সবাই তো আওয়ামী লীগের লোক। ইভেন তারা যে প্রত্যক্ষভাবে বলার চেষ্টা করে, পরোক্ষভাবে বলার চেষ্টা করে যে জিয়াউর রহমানের কোনো না কোনোভাবে অংশগ্রহণ ছিল। জিয়াউর রহমান তো বাকশালের সদস্য ছিলেন, উনি তো বাকশালে জয়েন করেছিলেন। তাহলে তো দায়ী হবে যদি আপনি জিয়াউর রহমানকে তাদের ইয়াতে ধরেন, তাহলে তো আওয়ামী লীগ বাকশালীরাই তো ওনাকে হত্যা করেছে। ইতিহাসের পাঠের স্বার্থে ৭১ পর্যন্ত শেখ মুজিবকে একভাবে আমাদের পাঠ করতে হবে, মুক্তিযুদ্ধের পরে ৭২ থেকে ৭৫ শেখ মুজিবকে আমাদের আরেকভাবে পাঠ করতে হবে। এটি শুনে আপনি যতই আনকমফোর্টেবল হন না কেন, দেখুন দলান্ধদের নিয়ে তর্ক করে বা কুতর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। তারা সুবিধাবাদী 99%। গত 16 বছরে শেখ হাসিনার সাথে এবং মুজিব বন্দনায় যাদেরকে আমরা দেখেছি, এই যে হাজার হাজার বই বেরিয়েছে তার জন্মশতবার্ষিকী, একটার চেয়ে একটা অপাঠ্য, মানে এগুলোর কোনো জাত নাই। এবং এটা নিতে অনেক দুর্নীতি। দেখুন এই যে মূর্তি বানিয়ে এই যে ভাস্কর্য করা হয়েছে, তার পেছনে তো আপনার তারপরে তাকে প্রতিস্থাপন করার জন্য আমার জীবনে ৭ই মার্চ কি, এই যে সিআরআই এবং কিছু বিজ্ঞাপনী সংস্থার প্রচারণার অংশ ছিল, এগুলো সব কিন্তু ব্যাকফায়ার করেছে। তো এগুলোর উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত করা, তার মাহাত্ম্যের সাথে পরিচিত করা। উল্টো হয়েছে, তারা বুঝতে পেরেছে যে এই লোককে জোর করে আমাদের জীবনে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যেটি তার ন্যায্য পাওনা না। কাজেই ৭১ পর্যন্ত আমাদের স্বাধিকারের নেতা এবং আমি বলবো জনপ্রিয় মহানায়ক, আপনি যা বলেন আমি আপনার সাথে একমত। আপনি আমার সাথে একমত হতে হবে ৭২-৭৫-এ তার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তার রোল কি? উনি কি দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? উনি বিরোধী মত দমনে কেন রক্ষী বাহিনী করেছেন? উনি জাসদের মতো একটি জাসদের হঠকারিতা থাকুক কি না থাকুক, আপনি 10,000 জাসদ কর্মীকে কী করে হত্যা করলেন? এবং আমাদের কাছে অচিন্তনীয় যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন সবচেয়ে বেশি ধূলিসাৎ করেছেন কিন্তু শেখ মুজিবুর রহমান। ৭৩-এর নির্বাচনের কথা, ৭৩-এর নির্বাচনে আপনি নির্বাচনটি হতেই দিলেন না। ডাকসুতে আপনি নির্বাচনের ব্যালট বাক্স চুরি করা হলো। এর প্রত্যেকটা ঘটনা দেখুন, আমরা অনেক সময় ভুলে যাই এর সব কিছুর যোগফল কিন্তু একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, যেটা শেখ হাসিনাও এখন বুঝতে পারছেন না। ওনার 16 বছরের কৃতকর্মের যোগফল। লাস্ট লাইন বলি, 16 বছরে শেখ মুজিবুর রহমানের উপরে যেই পরিমাণ বিনিয়োগ করা হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে এবং অপকর্ম করা হয়েছে, এই ভদ্রলোক জীবিত থাকলে কোনো কিছু অ্যালাউ করতেন না। আমি আশরাফ কাসিমের সাথে এটাই বলছি যে শেখ মুজিবুর রহমানকে যদি আপনি বাংলাদেশের স্বাধীনতার জনক বলেন, সাথে সাথে এটাও বলতে হবে বাংলাদেশের গণতন্ত্র হত্যা, ফ্যাসিবাদেরও অনেক জনক। গণতন্ত্র হত্যারও জনক উনি, ফ্যাসিবাদেরও জনক উনি। এই দুইটা মিলিয়ে যদি বলেন না, আমরা ওদিকে এটা কিন্তু একটা আয়রনি। একই ব্যক্তি, তার দুটি খেতাব আছে, একটি হচ্ছে শেখ হাসিনার কথা আপনি ভাবেন এবং আরেকটা হচ্ছে গণতন্ত্র হত্যা। শেখ হাসিনার কথা আপনি ভাবেন, উনিও তো আমাদের এই এরশাদ বিরোধী আন্দোলনের গণতন্ত্রের মানুষ কন্যা খেতাব তিনি পেয়েছিলেন। আজকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিব নামে বন্দনা করে পোস্ট দিয়েছে, বলছে যে আমরা আওয়ামী লীগ না, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। আপনি কি কোনোদিন জিয়াউর রহমানকে নিয়ে পোস্ট দিয়েছেন? জিয়াউর রহমান তো বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, একজন বীরুত্তম, একজন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তো আপনি তো কখনো সেই পোস্ট দেন না। আপনি নিজেকে বলেন যে আপনি আওয়ামী লীগ না, কিন্তু বঙ্গবন্ধু প্রেমী। আপনি বঙ্গবন্ধু প্রেমী হইলে ওই দুইটা কথাই বলতে হবে, আপনাকে বলতে হবে। এই ইস্যুতে আরেকটা বিষয় হচ্ছে যে এই এক বছরে অনেকেই মনে করছেন বা অনেকেই লেখালেখি করছেন, অনেকেই ভাবছেন বা বলছেন যে আওয়ামী লীগের সফট পাওয়ার যে সেটা তারা কি ফিরছে? সাংঘাতিকভাবে ফিরছে। এবং আমি আপনাকে সচেতন করছি আজকের দিনে আপনি যদি সফট পাওয়ারের প্রদর্শন দেখেন, এবং তারা কৌশলী হয়েছেন, তারা সুবিধাবাদী হয়েছেন, তারা বলছেন যে শেখ হাসিনার দুঃশাসন আর শেখ মুজিবুর রহমান এক না। আমি মনে করি এটি অত্যন্ত কৌশলী অবস্থান, সুবিধাবাদী অবস্থান। দেখুন, যেই নেতার নামে দল গঠিত হয়েছে বা দলের অন্য প্রধান নেতা শেখ মুজিবুর রহমান, তার ফ্যাসিবাদের আইকন হিসাবে তাকে প্রতিস্থাপন করা হয়েছে 16 বছরে। আপনি আজকে মৌকা পেয়ে কিংবা আপনি পালিয়ে গেছেন বলে এইভাবে বিভাজন করে মানুষকে বিভ্রান্ত করার কোনো অধিকার আপনার নাই। এটি আওয়ামী লীগ সবসময় করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে আমাদের অনেক ক্ষতি করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবকে নিয়ে দলীয়করণ করে সেই কোনো দিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতা হতে পারেন নাই, আওয়ামী লীগের নেতা হয়ে থাকছেন। কেন? আমরা তো তাকে মানতে চেয়েছিলাম। এমনকি 16 বছরের দুঃশাসনের আগেও তার কিন্তু সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছিল। উনি কেন বলা হচ্ছে উনি কন্যার হাতে নিহত হয়েছেন? কেননা 16 বছরে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। মানুষের শেষ ঘৃণাটুকু পর্যন্ত যেন তার উপরে বর্ষিত হয়। আপনাকে একটু বলি, আওয়ামী লীগের দুর্দান্ত ক্ষমতা রয়েছে
সফট পাওয়ারে। আমরা 16 বছরেও দেখেছি, গত 1 বছরে দেখলাম। আজকের দিনে আপনার এখানে আসার আগে আমি হেন ব্যক্তিবর্গ নাই, তাদের অধিকাংশই যদিও 16 বছরের সুবিধাবাদী, কেউ সিনেমা পেয়েছেন, কেউ বিজ্ঞাপন পেয়েছেন, কেউ নাটক করেছেন, কেউ চলচ্চিত্র করেছেন। এমনিতেই এদের অনেকেই আওয়ামী লীগের সাথে যুক্ত, কেননা তারা আওয়ামী লীগকে মনে করে, বিএনপিকে মনে করে ডানপন্থী, আওয়ামী লীগকে মনে করে যে সেকুলার, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের যেটি করতে হবে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে শোক জানাতে হলে 24 সালে যে 1400 মানুষ মারা গেছে তার জন্য শোক জানাতে হবে। 30,000 ছেলে মেয়ে আহত হয়েছে, প্রায় 500 মানুষ দৃষ্টিহারা হয়েছে, তাদের ব্যাপারে শোক জানাতে হবে। সেটি না করে আপনি ফাস্ট ট্র্যাক করে 15ই আগস্ট চলে আসলে শেখ মুজিবুর রহমান নিয়ে শোক জানাবেন, নট অ্যাকসেপ্টেবল। আপনি এই দেশের নাগরিক, এই দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ জানেন। শোনেন, ইতিহাস যতই তিতা হোক আপনাকে সেটি মেনে নিতে হবে। যেরকম আমরা দেখুন, রাজনীতিবিদরা খালি প্রশংসা চায়, তারা চায় জনগণ তাদেরকে হাততালি দিবে, কিন্তু কখনো কখনো যে তারা তাদের ভুলের জন্য আস্থা করে নিক্ষিপ্ত হবে, সেটিও ইতিহাস। ঠিক মঞ্জু ভাই, আমরা এখন আলোচনার বিষয়ে আসি। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি তবুও কেন সন্দেহ সংশয়। নিশ্চয়ই নির্বাচন নিয়েই এই সাবজেক্টটা দেওয়া। সরকারের তরফ থেকে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। আজকে প্রেস সচিবও বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ প্রতিহত করতে পারবে না। নির্বাচন কমিশনও এই সপ্তাহেই, শনি থেকে বৃহস্পতিবারের মধ্যেই তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। তারপরেও মানুষের মধ্যে শঙ্কা, এবং বিশেষ করে আজকে যেটি গয়েশ্বরচন্দ্র রায়ের কথা বললাম, তারা বলছেন যে ভোট গণনা বা ফলাফলের আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা এই সংশয়, সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ এটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এইরকম কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা বা দেখেন কিনা? এটা নিয়ে বহুবার কথা বলেছি। আমি শুধু ওইটাই বলি যে আমরা যখন বলার চেষ্টা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর কোথাও আপনি দেখবেন স্ট্রেইট ইলেকশনে যাওয়া হয় নাই। প্রত্যেকটা গণ অভ্যুত্থানে একটা পরিবর্তন এনে দিয়েছে। আপনি 69 গণ অভ্যুত্থানের পরে যেই নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে কি সমাধান হয়েছে? হয় নাই তো। পুরো রাষ্ট্র দুইভাগ হয়ে গেছে, এবং যার ভিত্তিতে পুরো পতাকা বদলে গেছে, সংবিধান বদলে গেছে, সীমানা বদলে গেছে। 69 গণ অভ্যুত্থানের 90-এর যদি আমরা এটাকে গণ অভ্যুত্থানই ধরি, 24-এর তুলনায় তো 90-কে গণ অভ্যুত্থান কম্পেয়ার করা যাচ্ছে না। তারপর যদি ধরি আমাদের জেনারেশনে, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি অনার্সে, তখনই 90-এর আমরা একদম ফ্রেশ, আমাদের স্মৃতিটা আছে। সেই গণ অভ্যুত্থানের পরে ইলেকশনটা কি সংবিধানের আলোকে হয়েছে? সেটা তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে হয়েছে, যেটা পরে মানে ভূতাপেক্ষা অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে কনস্টিটিউশনের আলোকে গণ অভ্যুত্থানের পরে কখনোই স্বাভাবিক জীবনে, এই জন্য আমরা বলার চেষ্টা করেছি গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সবাই ট্রমাটাইজ নানাভাবে। এখানে শত হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, একটা বিরাট আমাদের প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে। আমাদেরকে একটা ন্যাশনাল কনসেনসাস আসতে হবে। কেন আজকে আমরা বলছি যে আজকে এতগুলার উত্থান, আবার ফ্যাসিবাদের উত্থান, আবার যে বিভিন্ন জন নানা ফাঁক ফোকর দিয়ে আলাদা করে 15ই আগস্টকে দেখছে, এগুলা কেন সুযোগ হচ্ছে? এগুলো সুযোগ হচ্ছে আমরা আবার পুরনো ধাঁচের পুরনো রেটরিক আমরা প্র্যাকটিস করার জন্য। সেই জন্য কিন্তু আমরা তো অস্থিরতা থামাতে পারি নাই। আমরা এখানে কাউকে দোষারোপ করছি না, আমরা প্রত্যেকেই দোষী। একটু আগে আশরাফ কাসের ভাইকে আমি বলছিলাম যে দেখেন, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, অনেকে প্রত্যক্ষ এসে ভূমিকা রেখেছেন, অনেকে পেছন থেকে ভূমিকা রেখেছেন। তা আমি 5ই আগস্ট পর্যন্ত কাউকে স্বীকার করতে, মানে আমরা কয়েকটা রাজনৈতিক দলকে আপনি দেখবেন, আপনি যদি পেপার কাটিং দেখেন, আমরা অল্প কিছু রাজনৈতিক দল আমরা প্রকাশ্যে এই গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছি। হয়তো আপনি বলতে পারেন আমাদের রিস্ক কম, আমাদেরকে আওয়ামী লীগ গণ্যই করে নাই, আমাকে মারলে আর কয়টা মারবে। কিন্তু বিএনপি জামাত দলীয়ভাবে গণ অভ্যুত্থানকে একেবারে সামনের সারিতে থেকে করেছে, এটা প্রমাণ পাবেন না। কিন্তু পেছন থেকে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি জামাত, ঠিক আছে। কিন্তু গণ অভ্যুত্থান অব্যবহিত পরে আমরা দেখলাম যে ওনাদের মধ্যেই ক্রেডিট নিয়ে ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত নানা রকমের কামড়া, ইভেন এনসিপিও পার্ট হয়ে গেছে, তারও নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে। এগুলো হয় অস্থিরতার কারণে হয়, যেটা এখন মুক্তিযুদ্ধের ব্যাপারেও বলা হয়েছে। শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে উনি একটু জানতেও চাইলেন না 9 মাসে যুদ্ধটা কিভাবে হয়েছে, যুদ্ধটা কে কিভাবে নেতৃত্ব দিয়েছে। উনি তো জেলে ছিলেন, উনি তো জানেন না কিছু। ঠিক তেমনিভাবে প্রফেসর ইউনূসও কিন্তু দেশে এসে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এই গণ অভ্যুত্থানটা কীভাবে হয়েছে, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, উনি তো বিদেশ থেকে, উনি তো অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন। আমরা যদি এই জিনিসটাতে খুব স্লোলি একটা জায়গায় আসতাম এবং সব কিছু মিলে স্থির হয়ে একটা ইলেকশনে যেতাম,
তাহলে ইলেকশন নিয়ে প্রশ্ন আসতো না। এখন আপনি দেখেন, বলছে জনগণ ইলেকশন চায়, সরকার নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন অলরেডি শুরু করে দিয়েছে। যারা নির্বাচনের সংশয়ের কথা বলছে সবাই কিন্তু ইলেকশনে নেমে পড়েছে। আপনি গ্রামে গ্রামে যান, দেখেন পোস্টার টোস্টার, গণসংযোগ, ফেসবুকে ঢুকেন, সব প্রার্থীরা গণসংযোগ করছে। তারপরে মানুষ আস্থা পাচ্ছে না। আমাকে যদি প্রতিদিন 100টা প্রশ্নের উত্তর দিতে হয়, তার মধ্যে 90টা প্রশ্নই হচ্ছে ভাই কি বুঝেন ইলেকশন হবে নাকি, কেন? এই অনিশ্চয়তাটা হচ্ছে এই জন্য যে আমরা এখন পর্যন্ত, শুনেন, আমরা এত বড় একটা অভ্যুত্থান করেছি, এত বড় একটা সাকসেস আমাদের হয়েছে, কিন্তু ইলেকশন যদি একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, আপনি সবচাইতে বেশি এটার বাহবা নিবে, খুশি হবে শেখ হাসিনা। কথা বলছেন? সেই জন্য আমাদের অনুরোধ হচ্ছে, এনিওয়ে আমি এখনো মনে করি যে নির্বাচন নিয়ে কি কি সংকট আছে, সংশয় আছে। এখন চোখের সামনে দিয়ে আপনার 1,50,000 ঘনফুট সাদা পাথর উদা হয়ে গেল, ছিল না পুলিশ, ছিল না প্রশাসন, তো চোখের সামনে তো ব্যালট বক্স চলে যাবে। আপনি এখন পাথর খুঁজে টুজে আনছেন, মাত্র 35,000 ঘনফুট পাথর উদ্ধার করছেন, পরে আপনি ব্যালট বক্স খুঁজে টুজে আনবেন, লাভটা কি হবে? এটা তো সাদা পাথর উত্তোলন না। ব্যালট বক্স একবার ছিনতে হয়ে গেলে আপনি পরে খুঁজে আনবেন। সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ এরকম একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে এটা থেকে মুক্তির একটাই পথ হচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে এক টেবিলে বসে বলবে ইয়েস ইলেকশন হবে, আমরা সবাই করব, আমাদের এই কমিটমেন্ট। তাইলে ইলেকশনে মানুষ আস্থা পাবে। আদার দেন একজনে গণভোটের কথা বলবে, একজনে আপনার এই গণপরিষদের কথা বলবে, তার সাথে বলবে, তা তো স্বাধীন। বিএনপি নিজেই তো বলছে সবাই আমরা একমত হব না, তাহলে আপনি ওকে একমত হবেন করবেন কিভাবে? জি, আশরাফ কায়সার ভাই, এখন পর্যন্ত আমাদের রাজনীতিতে যে অবস্থা চলছে, যে বিএনপি মোটামুটি তারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি তাদের মতন করে নিচ্ছে, এবং জামাত ফেব্রুয়ারি নির্বাচনকে ওয়েলকাম করেছে, কিন্তু তাদের কিছু দাবি দেওয়া আছে, কিছু শর্ত আছে। এনসিপিও গণ পরিষদের নির্বাচনকে সামনে নিয়ে তারা এগোতে চায়, এবং এনসিপির 2 থেকে 3 জন নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নির্বাচন প্রতিহত করা হবে। সামগ্রিক বিষয়ে যদি জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলন নির্বাচনে যদি না যায়, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? পরিস্থিতিটা আরও ভোলাটাইল হয়ে যাবে এবং আরও অনিশ্চয়তা তৈরি হবে, এবং শেখ হাসিনা এবং পলাতকরা ততোধিক খুশি হয়ে যাবেন যে একটি নির্বাচনও করতে পারছে না অন্তর্বর্তী সরকার। ভারত আরও খুশি হয়ে যাবে যে আমরা যে বলেছিলাম 5ই অগাস্টে জঙ্গিরা দেশ দখল করেছে, এই যে দেখেন জঙ্গিরাও এখন একমত না। আচ্ছা, অন এ সিরিয়াস নোট, দেখুন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ভালো নির্বাচন হবে না। প্রফেসর ইউনূস যেমন করে বলছেন ঈদ উৎসবের মতো নির্বাচন হবে, এটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ না। নির্বাচন জনগণের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজের অধিকার প্রয়োগ, এবং তার মানে ইসে হচ্ছে রাজনৈতিক দলগুলো। কাজেই একটা সদিচ্ছা ছাড়া জামাত, বিএনপি, মঞ্জু ভাইয়ের পার্টি, এবি পার্টি, এনসিপি সবাই যাতে করে একমত হয় যে আমরা একটি সুন্দর নির্বাচন করতে চাই, কিন্তু তাদের মধ্যে যে বিরোধিতা থাকবে, তাদের যে ইস্যু ভিত্তিক অনৈক্য থাকবে, তাদের যে দাবি দেওয়া থাকবে, এটি কিন্তু রাজনীতিতে খুবই কমন। আমরা 16 বছর ভুলে গেছিলাম যে ভিন্নমত রাজনীতি, আমরা ভুলে গেছিলাম দলের মধ্যে পার্থক্য হবে, এজেন্ডা ভিন্ন হবে। কেউ পিআর চাইতে পারেন, কেউ গণপরিষদ চাইতে পারেন, কেউ বলতে পারেন দুই কক্ষেই পিআর হবে, কেউ বলতে পারেন এক কক্ষেও হবে না। কিন্তু একটা লেভেলের পরে এসে আপনাকে এগুলো বলা বন্ধ করতে হবে। আপনার প্রশ্নের উত্তরে বলি, সংশয়টি ওই জায়গাটিতেই। দেখুন, সবাই চাচ্ছে তাদের দলের অথবা রাজনীতির পক্ষে কিছুটা বেশি ছাড় পায় কিনা। যেমন এনসিপির এক নেতা বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশনই হবে না। উনি চেষ্টা করছেন মাঠ গরম করতে, যাতে এনসিপির দিকে আপনি তাকান, তার দাবি দেওয়ার দিকে তাকান। জামাত বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, কিন্তু পিআর ইলেকশন চাই। ওনারা বুঝতেই পারছেন যে পিআর নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি, এবং বিএনপির মতো দল এই নির্বাচন। এখন আপনাকে বলি, এনসিপি বা জামাত কোনো কারণে যদি হঠকারিতা করে, আমি আশা করি করবে না, কারণ তাদের নিশ্চয়ই শুভবুদ্ধি আছে, তাহলে কিন্তু নির্বাচনটি ভণ্ডুল হয়ে যাবে। কারণ শুধু বিএনপি, তার সমমনা জোটরা বা গুটি কয় পার্টি মিলে নির্বাচনটি হবে না। ক্ষতি কার হবে? না, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্ষতি হবে, সবার ক্ষতি হবে। দেখুন, আমরা মঞ্জু ভাই যেটি বলছিলেন, 5ই অগাস্টের পরে কেউ বড় দুটি দল অন্তত নামে তো আন্দোলনে নামে নাই। তাতে কি হতো জানেন? যদি কোনো কারণে 5ই অগাস্ট ব্যর্থ হতো, তাহলে কিন্তু তাদের দায় কম ছিল। তারা বলতো যে হ্যাঁ, স্টুডেন্টরা চেষ্টা করেছিল, হয়নি। এখন যেহেতু সফল হয়ে গেছে,
এবং অবিশ্বাস্যভাবে হাসিনা পালিয়ে গেছেন। এই জন্য সবাই কিন্তু খুঁজে খুঁজে বের করছেন যে কার কী অবদান ছিল এবং কতজন লাশ তাদের ঘাঁটিতে পৌঁছলো, তাই তো? দেখুন, এখন নির্বাচনটি করতে হবে, এটি হচ্ছে কথা। এবং এর জন্য শোনেন, সাধারণ লোক এখনো বলেনি। কিন্তু মঞ্জু ভাই যেভাবে বললো যে মানে যৌথভাবে একবার সর্বদলীয়ভাবে যেভাবে সাদা পাথর লুট হয়ে গেল, সেইভাবে যে ব্যালট বা ভোটের বাক্স ছিনতাই হবে না, পরে আবার না, আমি ভোটের বরঞ্চ বাক্স খুঁজতে পাথর যাবো থেকে আমরা। আপনাকে একটা ভালো উদাহরণ দিই। যেভাবে সবাই মিলে এনসিপি, জামাত, বিএনপি মিলে পাথর লুট করতে পারলো, সেইভাবে সবাই মিলে পারছে, সেইভাবে সবাই মিলে একটা নির্বাচন করার চেষ্টা করুক। দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ফ্যাসিলিটেটর, এবং গভর্নমেন্টটাকে আমরা যথেষ্ট দুর্বল দেখছি, ডিফোকাস দেখছি। এবং এই যে নির্বাচনে দুটি প্রভাবক শক্তি আছে, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটি হচ্ছে পুলিশ, দুটির একটিও সরকারের নিয়ন্ত্রণে নেই। পুলিশের কোনো রিফর্ম হয়নি। পুলিশের এখনও 90% লোক যারা অপরাধের সাথে যুক্ত ছিল তারা বাহিনীতে আছে। প্রশাসনেও কিন্তু 90% লোক প্রশাসনে আছে। আপনি নির্বাচনে তারা যে খারাপ ভূমিকা রাখবে না, ষড়যন্ত্রকারী রোলে আসবে না, আপনার কোনো গ্যারান্টি নাই। কাজেই আপনি যদি ভোলাগঞ্জকে ম্যানেজ করতে না পারেন, কিংবা এক গোপালগঞ্জকে ম্যানেজ করতে না পারেন, কাকতালীয়ভাবে দুটি গঞ্জ, তাহলে আপনি দেশকে কি করে ম্যানেজ করবেন? এটা কিন্তু একটা রিয়েলিস্টিক ডিসকাশন। কাজেই নির্বাচনের মতো এরকম কঠিন চ্যালেঞ্জে যেতে হলে সরকারকে রাজনৈতিক দলের সাথে আরও যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কিন্তু বলছি না সবাই একমত হয়ে যাবেন, এটি আমাদের রাজনীতিতে প্রত্যাশিত না। আমরা চাই 3টি 4টি 5টি দল 5ভাবে তাদের ইশতেহার তৈরি করুক, আমাদের কাছে আসুক, আমরা খুঁজে দেখতে চাই নতুন গন্ধ কার মধ্যে আছে, নতুন বন্দোবস্ত কার মধ্যে আছে। আমরা নজর রাখছি 12 মাস, কে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, সিস্টেমেটিক করাপশন, প্রশাসনে ঢুকে যাওয়া, ইনস্টিটিউশন দখল করা, সবাই কিন্তু খেয়াল রাখছে, কিংবা রাতের বেলা গুলশানে চাঁদাবাজি ইত্যাদি। কাজেই নির্বাচনে আপনি অবাক হবেন না, 91 সালে যেরকম করে ফলাফল ভাবা হয়েছিল আওয়ামী লীগাররা কোন দিকে যাবে আর কোন দিকে গেল, এবারও যদি কোনো ব্যত্যয় ঘটে আপনি অবাক হবেন না। জি মঞ্জু ভাই, ফুয়াদ ভাইয়ের একটি কমেন্ট নিয়েই আসি, যে ফুয়াদ ভাই যেটি বলছেন যে যদি জামাত এবং এনসিপি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। যদিও রাজনীতিতে যদি কিন্তু বলে কোনো কথা নাই, তারপরও এই কথাটা প্রফেসর ইউনূসের সাথে যেদিন আমাদের মিটিং হচ্ছিল সেখানে আমি ওনাকে বলেছিলাম যে স্যার, সংস্কার নিয়ে তো একটা কথা আছে যে আমরা অনেক সংস্কার করতে পারছি না, বা আপনি বলছিলেন যে বড় সংস্কার চাইলে এটা, ছোট সংস্কার চাইলে এটা, আলটিমেটলি এটা নিয়ে তো কিছু না কিছু সংস্কার আমরা হয়তো পাবো। যেভাবে আমরা চেয়েছিলাম আমূল পরিবর্তন, সেটা তো হচ্ছে না, হয়তো আমাদের চিন্তাটাই ভুল ছিল, এটাও হতে পারে। কিন্তু ইলেকশন যদি আপনি একটা ভালো ইলেকশন দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার আর মানে আপনার যেই জায়গাটা সেটা হবে না। আপনি ভালো করে বুঝেন স্যার, আপনি যদি মনে করেন আমাদের সহযোগিতা পাচ্ছেন না, পাবেন না, ইলেকশন আপনি করতে পারছেন না, তাহলে বেটার আপনি সরকার থেকে বেরিয়ে আসেন। আমি আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রফেসর ইউনূসের কথাই মনে হচ্ছিল যে উনি সবার সাপোর্ট পাচ্ছেন না, এটা হয়তো উনি পাবলিকলি বলতে পারছেন না, বা হয়তো কিছু কিছু পাবলিকলি বলেছেন উনি। যে কথাটা আশরাফ কায়সার ভাই বললেন যে নিয়ন্ত্রণে নাই, হ্যাঁ, এখন আমরা বলছি সেটা আমরা বলতে পারি, কিন্তু উনি যদি বলেন যে আমার নিয়ন্ত্রণে নাই, তাহলে তো এটা আর, তাহলে তো প্রশ্নই আসবে যে এটা। এখন কথা হচ্ছে যে আপনি যদি সবার সহযোগিতা না পান, বেটার আপনি এই দায়টা নেন না, বরং আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি বলেছি যে আপনি এসে আমাদের কাতারে চলে আসেন, আপনাকে আমরা সামনে রেখে আমরা একটা অ্যালায়েন্স করি, এবং সেটা আমরা বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই জায়গা আমরা রাইট টু লেফট একটা গ্রেটার অ্যালায়েন্স করে আমরা যাই। কারণ এখন তো ডক্টর ইউনূসকে আপনারা তাকে মানে রাজনীতিতে আসার জন্য বলেছিলেন। উনি তো রাজনীতিতে চলেই আসছেন। আমাদের যে একটা ভুল ধারণা যে চিফ অ্যাডভাইজার বুঝি বিরাজনৈতিক একটা দায়িত্ব, টোটালি তো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, তাই না? আমাদের রাজনৈতিক লোকদের গ্রহণযোগ্যতা কমে গেছে বলেই একজন অরাজনৈতিক লোককে আমরা রাজনীতির শীর্ষ জায়গাটা আমাদেরকে দিতে হয়েছে। আমরা যেটা ওনাকে বলেছি যে আপনাকে যেহেতু প্রশ্ন তুলেছে ডক্টর ইউনূস, এটা আপনি ম্যান্ডেট পান নাই, আপনার কিসের ম্যান্ডেট সংবিধান বদলানোর, আপনার কিসের ম্যান্ডেট বন্দর দেওয়ার, আপনার কিসের ম্যান্ডেট করিডোর দেওয়ার, এই ধরনের প্রশ্ন উঠেছে না? তো আপনি এসে স্যার বলেন যে আমি আসলে করিডোর দিব, আমি আসলে বন্দরকে এইভাবে করব, সেই ম্যান্ডেটটা আপনি আসেন পলিটিক্যাল ইয়াতে যেয়ে নেন, আপনাকে নিয়ে আমরা 5টা বছর ইয়ে দেখি। তো ফুয়াদের কথাটার সাথে এটার একটা মিল আছে। মানে ফুয়াদ যেটাকে বলেছে এইভাবে যে যেটা তো আশরাফ কায়সার ভাই বললেন যে যদি পার্টিসিপেটরি ইলেকশন না হয় তাহলে তো ইলেকশন এটা একঘেয়েমি ইলেকশন হবে, এটা তো মানুষ ভোট দিতে যাবে না। আপনি বলেন যদি এই ইলেকশনে একমাত্র বিএনপি পার্টিসিপেট করে, মেজর অপোনেন্টগুলো না করে, তাহলে বিএনপির লোকেরও তো ভোট দিতে যাবে না।
আওয়ামী লীগের 24 ইলেকশনে কি হয়েছে? 5% ভোট কাস্ট হয়নি। তার মানে কি আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই? তো দিবে না এটা কখনো। আপনি যদি ভোটে দাঁড়ান এবং বাসায় যদি সবাই জানে, আপনার আত্মীয় স্বজন জানে যে আমি না গেলেও আফজাল ইলেকশনে জিতে যাবে, তো আপনার ওই রংপুরে চাকরি করে আপনার কাজিন, দিনাজপুরে কাজ করে আপনার খালাতো বোন, সে তো ইলেকশনের সময় আসবে না, বলবে ভাইয়া তুমি তো এমনি জিতবা, আমার না গেলেও তো চলবে, তাই না? এটাই তো হবে। আর নাইলে দেখা যাবে যে আপনার আত্মীয় স্বজন সবাই চলে আসছে আপনাকে ভোট দেওয়ার জন্য, একটা রমরম হবে, কম্পিটিশন হবে। এই জন্যই বলছি যে এই ধরনের একতরফা ইলেকশন প্রফেসর ইউনূসের হাত দিয়ে হওয়া ঠিক হবে না। জি, দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।